75 বছর ধরে ব্রিজের দাবিতে বাধা জমি। ব্রিজের জন্য জমি পেতে দুয়ারে বিধায়ক। ডেবরার কাঁসাইয়ের ওপর ব্রিজের দাবি দীর্ঘদিনের। টাবাগ এরিয়ায় ব্রিজ তৈরির অনুমতিও মিলেছে। 75 বছর ধরে ব্রিজের দাবিতে বাধা জমি। ব্রিজের জন্য অনুমতি পেতে দুয়ারে বিধায়ক। ডেবরার কাঁসাইয়ের ওপর ব্রিজের দাবি দীর্ঘদিনের রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, হুমায়ুন কবির জমির মালিকদের কাছে গিয়ে ঠিক কি আবেদন করলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল এবং আজ এই দুদিনই তিনি টানা কর্মসূচি রেখেছেন। ডেবরার যে টাবাগ এরিয়া এলাকা রয়েছে তার কাঁসাই নদীর যে ব্রিজ, সেই ব্রিজ কিন্তু 75 বছর আগে থেকেই একটা দাবি তুলেছে এলাকাবাসীরা। সেই নিয়ে বিভিন্ন আন্দোলনও হয়েছিল এবং বিধায়ক হওয়ার পরেই হুমায়ুন কবির 2021 সালে কিন্তু এই ব্রিজ তৈরির উদ্যোগ নেন। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু জমিদাতা তারা জমি দিতে ইচ্ছুক হলেও এখনো বেশ কিছু জমিদাতা রয়েছেন যারা এখনো অনিচ্ছুক। তাদের সঙ্গে কথা বলতে কিন্তু দুয়ারে দুয়ারে তাদের বাড়িতে অর্থাৎ হাজির হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই জানো, এই নিয়ে ডিপিআর তৈরি হয়ে গেছে, নকশা তৈরি হয়ে গেছে এবং জায়গাও অনেকটাই চিহ্নিতকরণ হয়ে গেছে। 80% জায়গা যদি অর্থাৎ জমিদাতারা যারা রয়েছেন তারা যদি ইচ্ছুক হয় তাহলে কিন্তু কাজের অনুমোদন মিলে যাবে। সেটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে নবান্ন এবং পূর্ত দপ্তর। সেই নিয়ে গতকাল ডেবরার যে টাবাগেরার বাসিন্দারা রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়েছেন এবং আজকেও কিন্তু পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে নিয়ে তিনি বাড়ি বাড়ি যাবেন। দাবি একটাই, সরকারের উন্নয়নে যারা যে সমস্ত মানুষজন তারা যেন এগিয়ে আসে এবং এই ব্রিজ হলে এলাকার মানুষের উপকৃত হবে এবং ডেবরার পার্শ্ববর্তী এলাকার মানুষজন উপকৃত হবে। কিন্তু যারা অনিচ্ছুক চাষি আছে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে কি বিধায়ক জমি নিতে পারবেন ব্রিজ তৈরির জন্য, এটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। ধন্যবাদ। আমরা খুব চেষ্টা করছি, এখন অনেকটা ম্যাচিওর করেছে। 80% লোক যদি কনসেন্ট দিয়ে দেয় যে আমরা এই জায়গাটাকে দেবো, তাহলে আমরা এখানে ব্রিজটা করার কাজটা ত্বরান্বিত হবে এবং টাকাও অ্যালটমেন্ট হয়ে গেছে, সমস্ত অ্যাপ্রুভ হয়ে গেছে, এভরিথিং হ্যাজ বিন ডান। এখন যদি না হয় তাহলে এই যে 75 বছর ধরে যে দাবি করছে মানুষ, তাহলে সেই দাবিটা ব্যর্থ হয়ে যাবে। তারা কিছু কিছু লোক দিতে চাইছেন না জমি, তাদেরকে বোঝাতে হবে, বোঝাচ্ছি আমরা, এবং কারোরই ক্ষতি না করে আমরা এখানে ব্রিজটা করতে চাইছি। জনসাধারণের সুবিধার জন্য আমি আমার জায়গাটা দিয়ে দিলাম। ব্রিজ হোক এবং সবাই মিলে যাতায়াত করুক, গাড়ি ঘোড়া বাড়ুক, দেশের উন্নতি হোক, এই জন্যই আমি আমার জায়গা আমার সরকারকে দিয়ে দিলাম। ব্রিজ হোক, এটা আমরাও চাই, কিন্তু রাস্তা সংলগ্ন হোক। রাস্তা বাদ দিয়ে আরো রাস্তার অ্যাকোয়ার লেন 60 ফুট থেকে 120 ফুট আছে রাস্তা সংলগ্ন, সেই রাস্তাটা তার উপর দিয়ে হোক, আমাদের অসুবিধা নেই। লোকের ঘর বাড়ির উপর দিয়ে যাতে না হয় বা লোকের যাতে ক্ষতি না হয়, এটা আমরা চাই। সরকারি জায়গায় যদি হয়ে যেত তাহলে আমাদের পাশাপাশি জায়গা আবার এক্সট্রা হবে সরকার থেকে কেনা হতো। সরকারি জায়গা অবশ্যই নেব, তার মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুই নেওয়া হবে পাশাপাশি দায়িত্ব মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে। এখানে কোনো রকম জোর বল প্রয়োগ করে নেওয়া হবে না, কোনো রকম জোর করে নেওয়া হবে না। মোটামুটি সাড়া আছে অনেক মানুষের, কিছু কিছু বক্তব্য আছে, সেগুলো আলোচনার মধ্যে নিতে হবে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল প্রকল্প, সরকারি এই প্রকল্প নাকি তৈরি হয়েছে 5 কাঠা জমি দখল করে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হাঁসখালিতে। জমি মালিকের ছেলে মেয়েদের দাবি, এর জন্য টাকা অথবা সরকারি চাকরি কিছুই তারা পাননি। প্রশাসনের নানান দপ্তরে অভিযোগ জানিয়েও কাজই হয়নি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নদিয়ার জেলা শাসক। পাঁচ কাঠা জমিতে জল প্রকল্প তৈরি হয়েছে, রিজার্ভার, এসবই নাকি তৈরি হয়েছে নিয়ম না মেনে, জমি দখল করে। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার হাঁসখালিতে। অভিযোগের আঙুল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দিকে। নদিয়ার হাঁসখালি ব্লকের দক্ষিণ পাড়া 1 নম্বর পঞ্চায়েত। এক সময়ে এখানে থাকতেন সুচিত্রা বিশ্বাস। বছর 10 আগে মারা যান। তার নামে রয়েছে জমি, সরকারি খাতায় তার উল্লেখও রয়েছে। অভিযোগ, ব্যক্তিগত মালিকানাধীন এই জমি দখল করে নেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মোট 5 কাঠা জমি বেহাত, সেখানে বসানো হয় সরকারি বোর্ড। 2016 সালে তৈরি হয় জল প্রকল্প। এখান থেকে বাড়ি বাড়ি জল যায়। সুচিত্রা বিশ্বাসের ছেলেমেয়ের দাবি, প্রকল্পের জন্য জমি নেওয়ার আগে তাদের থেকে কোনো অনুমতিই নেয়নি পিএইচই। এমনকি জমির বিনিময়ে টাকা অথবা চাকরি কিছুই মেলেনি। এ নিয়ে হাঁসখালির বিডিওর কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ চিঠি লেখেন নবান্নে। জমির মালিকের পরিবারের দাবি, পিএইচই হয় সরকারি চাকরি দিক, না হলে জমি ফেরত দিক। আমার
5 কাঠা জমি আছে, মানে বাবার 70 জমি পেয়েছে, তা 5 কাঠা সম্পত্তি পাবো, কিন্তু আমাদের জোরপূর্বক পিএসসি কোম্পানি আমাদেরকে না জানি না অনুমতি না নিয়ে ওখানে জলের ব্যবস্থা জল তুলছে, কিন্তু আমরা চাইছি কাজ দেওয়া হোক, না জমি ফেরত দেওয়া হোক। আমাদের কাছে একটা অভিযোগপত্র আমরা পেয়েছি, আমরা পিএইচির সঙ্গে কথা বলেছি, যদি ঘটনা সত্যতা হয় নিশ্চয়ই আমরা বিষয়টা দেখব। জমি যদি গভর্নমেন্ট নেয় তার মূল্য সে পাবে, না হয় তার বাড়ির একজন কাজ পাবে। যদি এর অন্যতা হয়ে যায় নিশ্চয়ই আমরা তদন্ত করে বিষয়টা দেখব এবং যেটা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমরা কমপ্লেনটা আমরা এনকোয়ারি করে তদন্ত করে আমরা অ্যাকশন নেব যদি কিছু থাকে। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। বাঁকুড়া গ্রামে তীব্র জলকষ্ট, বাড়ি বাড়ি কল আছে কিন্তু জলই পড়ে না। ভরসা বলতে রাস্তার একটি মাত্র কল। অভিযোগ সেই কলই খারাপ হলে ভরসা দ্বারকেশ্বরের জল, এতে দুর্ভোগ চরমে। বাঁকুড়ার জগদ্দলা 2 গ্রাম পঞ্চায়েত। এখানকার কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল পড়ে না। বছর 2 আগে কৃষ্ণনগরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে 3টি জলের ট্যাঙ্ক বসে, তৈরি হয় পাম্প হাউস, বাড়ি বাড়ি কলও লাগানো হয়, ব্যাস ওই পর্যন্তই। কিন্তু এতদিনেও বাড়ি বাড়ি জল পৌঁছয়নি। গ্রামের 150 পরিবারকে জলের জন্য নির্ভর করতে হয় রাস্তার একটি মাত্র কলের উপর। সেই কলও খারাপ হলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দ্বারকেশ্বরের জলই ভরসা। কোথা থেকে জল? নদী থেকে। ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার। না দেয়নি, জলগুলো নেই। জল আসেনি? না, জল আসেনি। কতদিন আগে দিয়েছে? এই 2 বছর হয়ে গেল। খারাপ বলে জল কল দেবো দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। বাড়ি বাড়ি জল পৌঁছয়নি, কিন্তু পড়ে থেকে নষ্ট হচ্ছে পরিকাঠামো। 3টি ট্যাঙ্কের একটি এলাকারই পুকুরে ভাসছে। বাড়ির কলগুলিরও জং ধরে খারাপ অবস্থা। অভিযোগ বারবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও সুরাহা হয়নি। টাঙ্গিটা তো 2 বছর হয়ে গেল, ওটা করাতে জল এমনি সাজানো আছে, যেমনি দরকার আছে সেরকমই আছে, আর তো চেক আপ করতেও আসে না, জলও দেয়নি। লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না, তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন, কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না। আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর ছোট্ট ঘটনা কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। এবার কলকাতা মেট্রোয় নয়া প্রযুক্তি ব্যবহার করাবে অটোমেটিক ট্রেন অপারেশন মেথড। ফলে মেট্রোয় থাকবেন চালক, তিনি সুইচ টিপবেন, মেট্রো ছুটবে স্বয়ংক্রিয়ভাবে। কলকাতা মেট্রো চালকের কেবিনে থাকেন মোটরম্যান, তিনি মেট্রো চালান, আর ট্রেনের শেষে গার্ড। এই সিস্টেমের বাইরে বেরোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এবার মেট্রো অপারেশনের দায়িত্ব থাকবেন একজন, তিনি শুধু ট্রেনের সেট অন করবেন। এছাড়াও মেট্রোর দরজা খোলা এবং বন্ধ করবেন, তারপর ট্রেন ছুটবে স্বয়ংক্রিয়ভাবে। এর জন্য নতুন প্রযুক্তি আনছে মেট্রো কর্তৃপক্ষ, নাম অটোমেটিক ট্রেন অপারেশন মেথড। দিনে দিনে মেট্রোর রুট বাড়ছে যাত্রী, বাড়ছে মেট্রোর সংখ্যাও। নতুন বছরে আরো কয়েকটি নতুন রুট চালুর অপেক্ষা। এতে মোটরম্যান প্রয়োজন। মেট্রো রেলের বিভিন্ন ইউনিয়নের দাবি, প্রয়োজনের তুলনায় মোটরম্যান কম, সেই অভাব মেটাতে বিভিন্ন জোন থেকে মোটরম্যান চাওয়া হচ্ছে। যাত্রী সুরক্ষা এর সাথে কিন্তু কোনোভাবেই আমরা আপোষ করিনি এবং করতে পারবো না, এবং সেই জন্যই আমরা এটা বারবার বলে আসছি। বিশ্বের সমস্ত উন্নত দেশে, এমনকি ভারতবর্ষেও, যখন মেট্রো রেল এইভাবে অটো সিস্টেমে চলছে তখন সেখানেও কিন্তু মোটরম্যান থাকেন। এবার পেছনে মোটরম্যান না রেখে শুধু টেকনিশিয়ান দিয়ে গাড়ি চালানোর যে পদ্ধতির কথা বলা হচ্ছে, এতে হয়তো রেল বোর্ডের কাছে মেট্রো কর্তারা বাহবা পেতে পারেন, কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। রেল বোর্ডের সিদ্ধান্ত জেপিও অনুসারে ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল থেকে মোটরম্যান সরবরাহ করার কথা, কিন্তু যে কোনো কারণে সেটা হচ্ছে না। আমরা মেট্রো রেলের মেন্স ইউনিয়নের পক্ষ থেকে এই ঘাটতি পূরণ করার জন্য
এবং যারা বাইরের রেল থেকে এখানে এসছেন তাদের স্থায়ীভাবে মেট্রো ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি প্রশাসনের কাছে রেখেছি। এই সমস্যা থেকে বের হতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণেই নতুন প্রযুক্তি, স্বয়ংক্রিয়ভাবে ছুটবে মেট্রো, তবে চালকের আসনে থাকবেন একজন। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর এবার ওয়েদার আপডেট। পৌষের শীতে ফের বাধা, পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া। কালকে থেকেই দক্ষিণবঙ্গে ফের বাড়বে পারদ, বড়দিনে যাকে শীতের সম্ভাবনা নেই। আর কি বলছে হাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, পৌষের শীতে ফের বাধা, আর পশ্চিমী ঝঞ্ঝায় তো আটকে রয়েছে এই মুহূর্তে উত্তরে হাওয়া। আর কি বলছে হাওয়া অফিস? দেখো, একটি নিম্নচাপ তো রয়েছেই দক্ষিণ বঙ্গোপসাগরে এবং তার একটা পরোক্ষ প্রভাব পড়ছে, কিন্তু একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢুকবে শুক্রবার উত্তর পশ্চিম ভারতে, এবং আবার আরেক দফায় উত্তর পশ্চিম ভারতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝা বারবার, অর্থাৎ দুটো পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে গ্যাপ না থাকলে তাহলে এই যে শীতল হাওয়া সেটা আসতে পারছে না, আর তার ফলে এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা খুব একটা আর কমবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ যে তাপমাত্রা রয়েছে কলকাতাতে 16 ডিগ্রির কাছাকাছি, এবং জেলার ক্ষেত্রে খুব বেশি হলে হয়তো 14 বা 12 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। অর্থাৎ কিছুদিন আগে আমরা যে জাকিয়ে শীতের স্পেল দেখেছি, জেলাতে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে প্রায় 12-14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেই যে তাপমাত্রা, জাকিয়ে শীতের পরিস্থিতি আর আসছে না। অর্থাৎ বড়দিনে শীতের আমেজ থাকবে, কিন্তু জাকিয়ে শীতের পরিস্থিতি নয়। তবে আগামীকাল ফের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে, এবং সেই মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা কিন্তু আবার বাড়বে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আরো কিছুটা বাড়তে পারে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ। পৌষের শীতে ফের বাধা, পশ্চিমী ঝঞ্ঝা আটকে রয়েছে উত্তরে হাওয়া। কাল থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে পারদ, বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, আর এর পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার সতর্কতা। আর এর পাশাপাশি কিছুটা তাপমাত্রা বাড়লেও পশ্চিমের জেলায় রয়েছে শীতের আমেজ। আজকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর এর পাশাপাশি বাঁকুড়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাঁকুড়াতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 15.5 ডিগ্রিতে।